গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমার সকালটা শুরু হয়, আর সকালের শুরু থেকে হয় আমার যুদ্ধ শুরু। আর জানেন তো, মহাভারতে যেমন ওই সূর্যাস্তের পরে যুদ্ধ শেষ হয়েছিল, সেরকমই আমারও অবস্থা। আমারও সূর্যাস্তের পরেই যুদ্ধটা শেষ হয়। সারাদিনের এই যে একটা মায়ের বাচ্চা সামলে সংসারের সব কাজগুলো করার যে যুদ্ধ, এটা একটা মাই জানে। আর এই যুদ্ধতে সারাদিনে হতে হয় একটা মায়ের, মাঝে মধ্যে কান্নাও পেয়ে যায়। এতটা দৌড়াতে হয় একটা মাকে, এতটা ছুটতে হয় সারাদিন এই সব কাজগুলো শেষ করতে করতে। তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে তো কাজগুলো শেষ করতে পারবো না। খুব সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। আর এখন এত প্রচণ্ড গরম পড়ছে, যে কারণে উপরে কাজ করাটাও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। এখনই সকাল ধরুন ওই 6:30 মতো বাজে, কিন্তু এত গরম লাগছে, আমি এখনই প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনটা আপনারা তো জানেনই আমি ঘরবাড়ি ভালো করে ডাস্টিং ক্লিনিং করে থাকি। প্রত্যেকটা বৃহস্পতিবারেই কিন্তু আমি করে থাকি। আজকে সকালবেলায় শাশুড়ি মা যাবেন ঘুরতে। গতকালকে ওনার 2 বোন এসেছেন আমাদের বাড়িতে, মানে আমার 2 মাসি শাশুড়ি এসেছেন। তো ওনাদেরকে সাথে নিয়ে ওনারা কলকাতার ওইদিকে আর এক বোনের বাড়িতে ঘুরতে যাবেন। শ্বশুরমশাই বাড়িতেই থাকবেন, তাই যথারীতি আজকে কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য রান্না করতে হবে। মানে আমাদের জন্য এদিকে আমিষ আর শ্বশুরমশাইয়ের জন্য নিরামিষ, দুটোই আমাকে করতে হবে। আর বেশ অনেক কিছুই আজকে রান্নাবান্না করব। শাশুড়ি মা সকালবেলা সবটা বলে দিয়ে গেছেন কী কী রান্নাবান্না করতে হবে। আগে থেকে আমি জানতাম না, আগে থেকে জানলে আরও সকাল সকাল ঘুম থেকে উঠতাম, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হতো। আসলে কি বলুন তো, অনেকগুলো রান্না তো, যদি সকাল সকাল না উঠি তাহলে তো এতগুলো রান্না এই গরমে করাটাও কষ্ট হয়ে যাবে। তবে যেহেতু আমি এখনই জানতে পারলাম, তাই শাশুড়ি মাকে তো আর বলতে পারলাম না যে আমি পারবো না এতগুলো রান্না একসাথে করতে মিছরিকে সামলে। কিন্তু কি বলুন তো, কোনো সময় না ওই নাটা আমি করতে পারি না, মানে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, এরকম কোনো দিন আজ পর্যন্ত বলতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করব সবটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার। শ্বশুরমশাই যেহেতু ওই দুপুর 1টার দিকে ভাত খান, তো তাড়াতাড়ি করতে হবে দুপুর 1টার মধ্যে। এদিকে ধরুন আজকে বৃহস্পতিবার, আমাকে এদিকে সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিংও করতে হচ্ছে সাথে করে। আর আজকে তো প্রচুর কাজ আছে, তাই ভাবছি মিছরিকে নিয়ে আজকে আর স্কুলে যাব না, কারণ মিছরিকে নিয়ে স্কুলে গেলে না অনেকটা সময় ওখানে যায়। তো মিছরিকে নিয়ে স্কুলে গেলে আমার আর এতগুলো রান্না ওই দুপুর 1টার মধ্যে করা হয়ে উঠবে না। আগে জানলে একটু সুবিধা হতো, আর একটু আগে আগে ঘুম থেকে উঠে পড়তাম, তাহলে এতক্ষণে আমার এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো হয়ে যেত, আমি এতক্ষণে রান্নাঘরে ঢুকে পড়তাম আর রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিতাম। কিন্তু এগুলো আমি না করে তো যেতে পারছি না, কারণ বৃহস্পতিবার দিনটা আমি ভীষণ মানি। আমার সংসারের মঙ্গলের জন্য এই বৃহস্পতিবার দিন কিন্তু আমি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। মিছরি এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করানো, ওকে দুধ বিস্কুট খাওয়ানো, এগুলো করতে হবে। তো আমি চাইছি যে এগুলো কমপ্লিট করে আগে রান্নাটা, যদি ভাত ডালটা বসিয়ে দিতে পারি তাহলে ভাত ডালটা বসিয়ে দিয়ে মিছরিকে ফ্রেশ করানো ওই কাজগুলো করে নেব, তারপরে আবার রান্নাবান্নাটা করব। আর শ্বশুরমশাই যেহেতু বাড়িতে আছেন, তাও কিছুটা সময় শ্বশুরমশাইয়ের কাছে রাখতে পারবো। তবে কি জানেন, মানে শ্বশুরমশাই শাশুড়ি মা তো বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। মিছরিকে নিয়ে সব কাজগুলো রান্নাবান্না করার অভ্যাসটা আমার আছে। ভীষণ কান্না পায় জানেন তো, ভীষণ কষ্ট হয়ে যায় সারাদিনে ওই সময়গুলোতে, কিন্তু কিছু করার নেই, আমার অভ্যাসটা হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলেও কি বলুন তো, দিনটা যে কি যুদ্ধের মধ্যে দিয়ে যায় সেটা আমার মতন মা যারা আছেন তারাই বুঝতে পারবে। তবে শ্বশুরমশাই শাশুড়িমা বাড়ি থাকলেও ওনারা তো সবসময় ওকে রাখতে পারে না, কারণ ওনাদেরও টুকটাক কাজ থাকে। ধরুন শাশুড়ি মায়ের যে নিচের সংসার, সেখানে রান্নাবান্না আছে, শ্বশুরমশাইয়ের পুজো থাকে, আমাদের বাড়িতে নারায়ণ গোপাল আছে, 3 বেলা সেবা দিতে হয়। যে কারণে ওনারা যখন ফ্রি থাকেন, কোনো কাজ করেন না, তখনই কিন্তু ওনারা ওকে দেখতে পারেন। বা ও যদি নিচে থাকে তাহলে কিন্তু ও নিজেই খেলা করে, তবে উপরে থাকলে ও একদমই নিজে একা একা খেলা করে না, তখন ও সবসময় আমাকেই চাই, মানে আমাকে ওর সাথে থাকতে হবে। তবে নিচে থাকলে ও কিন্তু একা বেশ খেলে।
তবে ওনারা যখন কাজে ব্যস্ত থাকে তখন তো ওকে উপরে দিয়ে যায়, তখন কিন্তু ওকে আমাকেই সামলাতে হয়। আর যখন ও ভীষণ বায়না করে আর আমার এদিকে হাতে ভীষণ কাজ, তার উপর আমার এই টিনের ঘরে প্রচণ্ড গরম, এই সব কিছু মিলে আমি এত খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছি না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছে আজকাল। আসলে এই সবটা সামলাতে সামলাতে আমি ভীষণ ক্লান্ত। এই বয়সের বাচ্চারা কিন্তু ভীষণ বায়না করে, মানে ভীষণ কাজে বিরক্ত করে। যখনই দেখবে মা কোনো কাজ করছে তখনই কোনো না কোনো বায়না নিয়ে আসে। এই বয়সের বাচ্চারা সবসময় চায় যে ওদের মা ওদের জন্য একদম ফ্রি থাকুক, মানে সব সময় ওদেরকেই দিক, আর কোনো কাজ যেন না করে। একটা করে কষ্টের দিন যায় আর আমি খালি ভাবি আমার মেয়েটা কবে খুব বড় হয়ে যাবে, এই সমস্ত বায়নাগুলো থেকে আমি মুক্তি পাব। তবে এই দিনগুলো যে যাচ্ছে এ কিন্তু সহজে যাচ্ছে না। এই দিনগুলো আমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মাই কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়, বিশেষ করে যাদের বাড়িতে আমার মতন বাচ্চা দেখার কোনো লোক থাকে না। আজ আমি রান্না করছি আমার শ্বশুরমশাইয়ের জন্য চাল কুমড়ো ঘন্ট, আর ওদিকে আপনারা দেখতে পেলেন একটা সর্ষে বাটা দিয়ে তরকারি করলাম। আমার এই তরকারিটা ভীষণ ভালো লাগে আর আমার শ্বশুরমশাইও খেতে ভালোবাসে। সজনের ডাঁটা, আলু, ঝিঙে, পটল, বেগুন এই কয়েকটি সবজি দিয়ে ওই সর্ষে বাটার তরকারিটা করলাম। নামানোর সময় কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে খেতেও স্বাদ হবে আর যে সর্ষে বাটার তিতকুটে ভাবটা সেটাও লাগবে না। আর মিছরির জন্য আমি একটু আলাদা করে ডাল করে নিলাম। সকালবেলা আমাদের জন্য একটু ঝিঙে দিয়ে মুসুরির ডাল করেছি, আর মিছরির জন্য আমি এখন করলাম একটু গাজর দিয়ে ডাল। ও আবার একটু ঘন ঘন ডাল খেতে পছন্দ করে, আর তাছাড়া ও আবার ঝিঙেটা পছন্দ করে না, ঝিঙে খাবে না, সেই জন্য ওর জন্য একটু গাজর দিলাম। এদিকে একটুখানি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটা হয়েও গেছে। আজকে মুগের ডাল ছিটিয়ে চাল কুমড়ো করলাম। এই মুগের ডাল ছেটানো চাল কুমড়োটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু বাড়িতে বড়ি নেই সেই জন্যই মুগের ডাল ছিটিয়ে চাল কুমড়োটা করেছি। আমার শাশুড়ি মা কিন্তু কয়েকদিন আগে বেশ কয়েকটি বড়ি দিয়েছিলেন এই গরমেই। আসলে বাড়িতে তো নিরামিষ রান্না বান্না হয়, একটু বড়ি না হলে না হয় না, এই জন্য গরমেও শাশুড়ি মা মাঝে মধ্যে বড়ি দিয়ে থাকেন জানেন। তবে ওই গরমের বড়িগুলো না খুব একটা ভালো হয় না, দিয়েছিল অল্প কয়েকটাই, খুব একটা ভালো হয়নি। তবে বড়িগুলো খাওয়াও হয়ে গেছে, ভালো মন্দ যাই হোক, এখন আর নেই। তো এই যে নিরামিষ রান্নাগুলো হয়ে গেল, এবার আমি আমিষ রান্নাগুলো করছি। আজকে শোল মাছ রাখা হয়েছে, জ্যান্ত শোল মাছ। তো শোল মাছের মাথা দুটোতে সেরকম কিছু মাছ থাকে না, তাই ভাবছি মাথা দুটো দিয়ে একটু মাথা ভাঙা চচ্চড়ি করি। রুই মাছ, কাতলা মাছের মাথা দিয়ে নিরামিষ ঘ্যাট করলে কিন্তু দিব্যি ভালো খেতে লাগে। তবে ওই তরকারিটাই কিন্তু বেশ মশলা দিতে লাগে আর সময় একটু বেশি লাগে। আর এই যে চচ্চড়ি যেটা বলছি সেটা তো একদম সরু সরু করে সবজি কাটা হয়, এটাতে সময় কম লাগে, সাথে কিন্তু এটাতে বেশি একটা যে মশলারও ঝামেলা নেই। আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে সেরকম কিছু না, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আর আজকে না ভুল করে মাছের মাথাটা আগে না ভেজেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পেঁয়াজটা একটু ভাজা হতে আমি তুলে রেখেছিলাম, তারপর মাছের মাথাটা ভেজে তারপরে আবার কিন্তু পেঁয়াজ দিলাম। আর এই দেখুন সবজিগুলোও সব দিয়ে দিয়েছি। আর এটাতে আর কিচ্ছু মশলা লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর টেস্টের দিক থেকে আমি বলবো ওই যে ঘ্যাটটা খান ওই ঘ্যাটটার মতোই কিন্তু টেস্ট লাগে, আর আমার বর এটা ভীষণ পছন্দও করে। আর আজকে ওই যে শোল মাছের ঝোল করব বলে দেখুন ডাটা আলু দিয়েছি আমাদের জন্য, আর মিছরির জন্য দিয়েছি একটু গাজর আর রাঙা আলু। গাজর আর রাঙা আলু বাচ্চাদের জন্য কিন্তু ভালো। তো এই রাঙা আলুগুলো দেখে না আমার ওই মাছের ঝোল যে মেটে আলু, তারপর গাটি কচু, তারপর মান কচু এগুলো দিয়ে রান্না করে, ওটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ওগুলোর কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় কত রকম ছোট মাছ ছিল যেগুলোর নাম এখন আমাদের মনেও নেই। তো ওই মাছগুলো না ওই রাঙা আলু, মেটে আলু, গাটি কচু দিয়ে রান্না করলে কি ভালো খেতে লাগতো। ছোটোবেলায় আমার ঠাম্মা ছোট ছোট কত নাম না জানা মাছ ছিল যেগুলো এখন হয়তো নাম মনে নেই, তখন জানতাম। তো ওই যে মেটে আলু দিয়ে তারপরে গাটি কচু দিয়ে সব দিয়ে রান্না করতো, কি ভালো খেতে লাগতো জানেন তো। যত দিন যাচ্ছে যত ভালো করেই আমরা রান্না করি না কেন, দেখবেন সেই আগেকার মতন স্বাদ কিন্তু এখন আর আসে না। আগে যেন একটা আলাদাই স্বাদ ছিল, সমস্ত তরকারিতে কিন্তু একদম সিম্পলভাবে রান্না করলেও আলাদাই একটা স্বাদ আসতো। তবে এখন যতই আপনি আড়ম্বর করে রান্না করুন সেই আগেকার স্বাদ কিন্তু আর পাবেন না।
আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা। আমার শাশুড়ি মা বাড়িতে উঠোনে গাছ লাগিয়ে রেখেছেন। আসলে আমাদের বাড়িতে তো নিরামিষ রান্না হয় সারা বছরই, তাই যখন ওই দেশি ধনেপাতা বাজার থেকে আনা হয়ে ওঠে না বা অ্যাভেলেবেল থাকে না, তখন এই বিলাতি ধনেপাতাগুলোই তরকারিতে দিয়ে কাজে লাগানো হয়। এগুলো কিন্তু বেশ গন্ধ আছে, মানে ওই দেশি ধনেপাতার মতোই গন্ধ, তবে এই ধনেপাতাগুলো কি বলুন তো, পাতার মতন তো একটু মোটা প্রকৃতির হয়। আর এইগুলোকে এই তরকারিতে যদি আপনি একটু আগে আগে দিয়ে দেন তাহলে ভালো হয়, মানে পাতাটা ভালো সেদ্ধ হয়। তো আজকে আমার দিতে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে দিলে ভালো হতো। তবে এই ধনেপাতাটা কিন্তু যখন প্রয়োজন তখন কিন্তু বেশ কাজে লাগে। যেমন আজকে এই যে মাথা ভাঙা চচ্চড়িটা করছি, এই মাথা ভাঙা চচ্চড়িটাতে না একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। আর এদিকে এই যে মাছ ভাজবো, শোল মাছ নিয়ে এসেছে, আগের দিনও ছিল, আজকেও রয়েছে দেখছি ডিম। তো এই সময়টাই দেখছি মাছে ডিম হয়ে গেছে। তো দুটো ডিম বেশ বড় বড় সাইজের রয়েছে। ডিমগুলো পরে ভাজবো, মাছগুলো কিছুটা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু কড়াইয়ে ডিমগুলো দেবো। কারণ আগে থেকে যদি ডিমগুলো মাছের সাথে সাথে দিয়ে দিই তাহলে কি বলুন তো, ডিমগুলো বেশি ভাজা হয়ে যাবে। আর আমি এই জ্যান্ত মাছগুলো না খুব বেশি ভাজি না, তাও এই পিঠটা বেশ ভাজা হয়ে গেল। জ্যান্ত মাছগুলো খুব বেশি ভাজলে, বিশেষ করে এই মাছগুলো একটু চিমড়ে হয়ে যায়, তাতে মিছরি খেতে অসুবিধা হয়। আর জ্যান্ত মাছের তো উপকারও নষ্ট হয়ে যাবে খুব বেশি ভাজলে। ওই ইলিশ মাছটা যেরকম হালকা করে ভাজা হয় আর জলের মধ্যে বা ঝোলের মধ্যে সেদ্ধ করা হয়, সেভাবেই কিন্তু এই মাছটাও করব, মানে ঝোলে একটু বেশি সেদ্ধ করে নেব, ভাজাটা কম করব। তো এইদিকে আমার দেখুন একটা লেজা আর একটা পিস ছিল, সেটা দিয়ে দিয়েছি, সেটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি মাছের ডিমগুলো দিলাম, যাতে করে খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার আমি কিন্তু একসাথেই তুলে নিতে পারবো। আর আপনারা তো জানেনই আমি মিছরির জন্য যে মাছের ঝোল করি, আর আমাদের মাছের ঝোল কিন্তু একসাথেই করি, মানে আলাদা করে করি না। আর কিভাবে করি আপনাদেরকে তো আগের ব্লগেও আমি দেখিয়েছি। এতে করে কিন্তু আমার সময় অনেকটা বেঁচে যায়, আর একটা মায়ের কিছুটা সময়ও যদি বেঁচে যায় তাহলেই কিন্তু অনেক। তো মিছরির জন্য আর আমাদের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম মাছের ঝোলে দেব বলে, সেগুলো এখন মাছ ভাজা তেলের মধ্যেই একটু হালকা করে ভেজে নেব। আর আপনারা তো জানেনই আমি মাছের ঝোল হোক বা যাই তরকারি করি না কেন, তেলটা কিন্তু সবসময় কম দিয়ে থাকি। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যাটি লিভার রয়েছে, আর বরাবরই আমাদের বাড়িতে তেলটা একটু কমই খাওয়া হয়। আর আমাদের না এই সময়টাই, বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন হওয়াও দরকার। তার কারণ ওই টেস্টি করে খাবার খেতে গিয়ে আমরা স্বাস্থ্যের ভালোর কথা একদমই ভুলে যাই। আর যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মা তো বরাবরই একটু তেল কম দিয়ে রান্না করেন। আমি তো প্রথম প্রথম বুঝতাম না, তখন তো ইম্যাচিওর ছিলাম, রান্নাবান্না সেরকম কিছুই জানতাম না। তাই একটু আধটু তেল যদি বেশি হয়ে যেত একটু বকাবকি করতো। তখন থেকেই কিন্তু ওই যে মাছের ঝোল বলেন আর যে কোনো তরকারিতেই বলেন, তেলটা আমি কম দিয়েই রান্না করি। তো দেখতেই পেলেন এই যে এইটুকু তেলে আমি মাছের ঝোলটা রান্না করব। ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজ আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর টমেটোটা আজকে পরে দেব। আর লঙ্কা তো আপনাদেরকে বললামই আলাদাভাবে আমি করছি না, একসাথেই করছি। লঙ্কাটা যখন ঝোলটা দেওয়া হয়ে যাবে, মানে জল দেওয়া হয়ে যাবে, তখন ঝোলটা আমি আলাদা করব, মানে একটা আলাদা কড়াইয়ে আমি লঙ্কাটা ফোড়ন দেব, তারপরে আমাদের যে ঝোলটা সেটা ওই কড়াইটার মধ্যে দিয়ে দেব। আর মিছরির যেটুকু সেটুকু এই কড়াইটাতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এতে করে কিন্তু আমার গ্যাসও বাঁচলো, দুবার করে মাছের ঝোল করতে হলো না, সাথে আমার সময়ও কিন্তু বাঁচলো। আর এখন যে প্রচণ্ড গরম পড়ছে, এখন কিন্তু মাছের ঝোল বলুন আর যে কোনো তরকারি বলুন একটু পাতলা করে ঝোল করলেই ভালো হয়। খুব বেশি মশলা এখন কিন্তু না খাওয়াই ভালো। চলুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকেও দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটলেই আমি আলাদাভাবে কিন্তু মাছের ঝোলটা করে নেব, মানে লঙ্কা ফোড়ন দিয়ে আমাদের জন্য আলাদা করে নেব। আমার প্রত্যেকটা ব্লগেই বেশ কিছু কিছু কমেন্ট আসে, আর কিছু কিছু দিদিভাই দেখি প্রত্যেক দিন আমার ব্লগ দেখেন, আর প্রায় প্রত্যেক দিনই তারা কমেন্ট করেন। বেশ কিছু দিদিভাই প্রত্যেক দিন আমার ব্লগে কমেন্ট করেন এবং বেশ প্রশংসা করেন। আপনাদেরকে আমি রিপ্লাইও দিই, বেশ ভালো লাগে আপনাদের এই প্রশংসা। আর আপনাদের এই কমেন্টের জন্যই কিন্তু আমি ভীষণ মোটিভেটেড হই। আর প্রত্যেক দিন হাজার কষ্ট থাকলেও কিন্তু আপনাদের জন্য আমি ব্লগ বানাই।
আজকেই আমি রান্নাঘরটা ভালো মতন ডিপ ক্লিনিং করছি, সাথে সামনের বারান্দাটাও আজকেও আমি সার্ফ দিয়ে আগে ভালো করে মুছে নিয়েছি, তারপরে প্লেন জল দিয়ে মুছছি। তার কারণ কালকেও আমি দেখছিলাম মোছার পরেও একটু তেল চিটচিটে ভাবটা রয়েছে। আসলে ওই যে আগের ব্লগেই আপনাদেরকে বলছিলাম যে যেহেতু চিমনি নেই আর সামনে জানালাও নেই, যে কারণে এই মেঝেগুলোতে এত তেল চিটচিটে ভাবটা দেখা যাচ্ছে। আর তেল চিটচিটে ভাব থাকলে মেঝেতে পা দিতেও বিরক্ত লাগে, সেই জন্য এখন মনে হচ্ছে প্রত্যেক দিনে আমাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে। আর এখন তো এত গরম পড়ছে, সারাদিনে আমরাই অন্তত পক্ষে 2বার করে স্নান করছি। আর এই গাছগুলো তো কথা বলতে পারে না, এদেরও হয়তো একটু স্নানের প্রয়োজন আছে, এরা তো বলতে পারছে না আমাকে একটু স্নান করিয়ে দাও, তাই এদের ভাষা আমাকেই বুঝতে হচ্ছে। আমিও চেষ্টা করছি এদেরকে প্রত্যেক দিন 1বার করে স্নান করিয়ে দেওয়ার, এতে করে কিন্তু এরা ভীষণ খুশি হয়, বিশেষ করে এই গরমের সময়টায়। শীতকাল আর বর্ষাকালে তো এদের স্নানের বিশেষ প্রয়োজন হয় না, তো এই গরমের সময়টা এদেরকে প্রত্যেক দিন যদি একটু জল স্প্রে করে দেওয়া হয়, তাতে করে পাতাগুলোও দেখতে ভালো লাগে আর এরাও একটু শান্তি পায়। আমার ঘরের ভিতরেও যে মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টগুলো ছিল সেগুলোও বের করে নিয়ে এসেছি, কারণ ওগুলো ঘর থেকে তো আর জল স্প্রে করা যাবে না, ঘরে জল পড়বে, সেই জন্য একবারে এখানে সব সারি সারি করে দাঁড় করিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর আমার তুলসী গাছটাই এখন আমি জল দেব না, আগে আমি দুপুরের দিকে তুলসী গাছে জল দিতাম, কিন্তু এখন ভীষণ রোদের তাপ দেখে দুপুরের দিকটা আর আমি তুলসী গাছে জল দিচ্ছি না, আর সকালের দিকেও সম্ভব হয়ে ওঠে না, তাই বিকেলে গাছে জল দিলে তো ভালো হয়, তাই আমি সন্ধ্যার সময় তুলসী গাছটাতে জল দিচ্ছি। জানি না এটা ঠিক হচ্ছে কি না, যখন আমি সন্ধ্যা দেখাই তখন একেবারে আমি ভালো জামা কাপড় পরে, কাঁচা ধোয়া জামা কাপড় পরে তারপরে তুলসী গাছে জল দিয়ে আমি সন্ধ্যা দেখিয়ে দিই। সারাদিন পর যতই ক্লান্ত থাকি না কেন, যখন আমি এদের সাথে সময় কাটাই, এদের যত্ন করি, তখন কিন্তু আমার ক্লান্তি কোথায় যেন এক নিমেষে চলে যায়। আর ওই যে দোপাটি ফুলের গাছটি দেখছেন, এই গাছটি নিচ থেকে এনে লাগিয়েছি। গাছটা বলতে 3-4টে গাছ একসাথে টবে লাগিয়েছি, জানি না ফুল হবে কি না, আসলে ওরা তো নিচে মাটিতে থাকতেই ভালোবাসে, এখন টবে জানি না ওরা ফুল দেবে কি না। তো এখন যে হাওয়াটা হচ্ছে এটা কিন্তু প্রকৃতির হাওয়া ভাববেন না, আমি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, ভীষণ গরম লাগছে সেই কারণে। গাছগুলো তো সবসময় আমাদেরকে হাওয়া দেয়, এখন না হয় আমি এদেরকে একটু হাওয়া দিই। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটি ভালো লেগেছে।